নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। এই লড়াই লড়বো 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 বলে এক তেজদীপ্ত ভাষণ দিয়ে আমাদের রাজ্যের রাজ্যপাল কিন্তু সেই রাতেই চলে গেছেন কেরালা। কি হয়েছিল? রাজভবনের এক মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছিলেন। রাজভবনের প্রতিক্রিয়া কি ছিল? এক নির্দোষ মানুষের বিরুদ্ধে এরকম অভিযোগ আসলে কেমন প্রতিক্রিয়া হতে পারে? যদি আবার সেই মানুষ একজন প্রাক্তন আইএএস অফিসার বা এক রাজ্যপাল হন? ভালো, একজন অভিযোগ করেছেন, পুলিশ আসুন, তদন্ত করুন, তদন্ত থেকে যা বেরিয়ে আসবে তাই মেনে নেব। আমি এই পদে থাকলে তদন্ত বিঘ্নিত হবে, তাই আমি এই পদ থেকে সরে দাঁড়াচ্ছি। এই মর্মে আমি রাষ্ট্রপতির কাছে চিঠিও পাঠিয়েছি। এটা বলার পরেই রাজ্যের 70% মানুষের কাছে এক ঝটকায় সত্যিটা এসে যেত, বাকিটা তদন্তের পরে। কিন্তু আমাদের আনন্দবাবু কি করলেন? পুলিশের রাজভবনে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করলেন। তারপর জানালেন রাজ্যের এক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে রাজভবনে ঢুকতে দেওয়া হবে না। এখানেই শেষ নয়, এটা নাকি সরকারে থাকা দল তাদের নির্বাচনী ফায়দার জন্য করিয়েছে। উনি সত্য দেখে ছাড়বেন। লড়াই করব বলে সকালবেলায় বাক্স প্যাটরা নিয়ে স্বদেশে ফিরে গেলেন। যে কোনো মানুষ কি এই পদক্ষেপের পরে এই আনন্দ বোসকে কোথাও দুর্বল, কোথাও এরকম ঘটনা ঘটাতেই পারেন, তাহলে তো সত্যিই কিছু আছে এরকম মনে করবেন না? উনি কলকাতা রাজভবন ছেড়ে চলে গেলেন কেন? কোনো কারণ জানিয়েছেন? না, জানাননি। উনি নাকি ভোটের সময় আইন শৃঙ্খলা ইত্যাদি দেখরেখ করবেন। রাজভবনেই নাকি এক সেল খোলা হয়েছে। তো উনি নিজেই জপলায়াতি সজীবতী চলে গেলেন ঘরে। তাই সেটাই বিষয় আজকে। রাজভবন, মিস্টার আনন্দ বোস এবং ধর্ষণের অভিযোগ। রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ নথিবদ্ধ হয়েছে পুলিশে। অভিযোগ করেছেন রাজভবনের এক অস্থায়ী কর্মী। বাংলায় এমন ঘটনার নজির নেই। রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপাল পদাধিকারী আম নাগরিকের সমকক্ষ নন। যতদিন তিনি ওই পদে থাকবেন ততদিন তাকে ফৌজদারি আইনে বিচার করা যাবে না। সেই রক্ষা কবচের সুবাদে তার বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ থাকলেও পুলিশ তার তদন্ত করতে পারে কিনা তা নিয়ে বিতর্কের মধ্যেই রাজ্যপাল পুরো বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। একই সঙ্গে রাজভবনের সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে তুলে দিতে অস্বীকার করেছেন রাজ্যপাল বোস। ভোটের মরশুমে ইতিমধ্যে এই বিষয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। বিষয়টি শুধু প্রশাসনিক নয়, রাজ্যপালের মতো পদের মর্যাদা অনুসারে তার একটা নৈতিক দিকও রয়েছে। অভিযোগের তদন্তে রাজ্যপালের সহযোগিতা খুবই প্রত্যাশিত, কিন্তু বাস্তবে উল্টোটাই ঘটছে। কলকাতা পুলিশ ওই তরুণী করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। সেই সূত্রেই রাজভবনের সিসিটিভি ফুটেজ চায় তদন্তকারী কর্তৃপক্ষ। সেই ফুটেজ যেমন মেলেনি, তেমনি রাজভবনের কর্মচারীদের ওই তদন্তে সহযোগিতা না করার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল বোস। স্বভাবতই ওই ধরনের গুরুতর অভিযোগ সত্ত্বেও রাজ্যপালের এমন আচরণ জনমানসে প্রশ্ন উঠতে বাধ্য। বিজেপির এক নেতা বলছিলেন, সময় খারাপ যাচ্ছে। সারা দেশ থেকে একের পর এক মহিলা নির্যাতনের ঘটনা আসছে, আর তার দায় বেশিরভাগ এসেছে বিজেপির ওপরে। মণিপুরের ঘটনা তো ছিল, সেখানে ধর্ষণের পরে নগ্ন করে প্যারেড করানো হয়েছে মহিলাদের, এখনো সবাইকে ধরা যায়নি। উল্টে একটা নতুন ধর্ষণের খবর বেরিয়ে এসেছে, জড়িত আছেন এক বিজেপি বিধায়কের আত্মীয়। ওদিকে কর্ণাটকে জেডিএস এর সঙ্গে জোট করে পয়সার লাভ হবে জানা নেই, কিন্তু 14টা আসনে নির্বাচন মঙ্গলবার। ভোটের আগে প্রজ্জ্বল রেভান্নার ঘটনা বিরাট প্রভাব ফেলতে চলেছে। 28টা আসনের 18টা খোয়া গেলেও অবাক হওয়ার কিছু নেই। এর মধ্যে কায়সারগঞ্জের কুখ্যাত সাংসদের ছেলে টিকিট পেয়েছে। সন্দেশখালী একটা ইস্যু হয়ে উঠেছিল। বিভিন্ন আসনে সন্দেশখালী থেকে 56-60 জন মহিলাকে নিয়ে গিয়ে ঘোরানো হচ্ছে। তাদের দেখিয়ে বলা হচ্ছে এই যে এনাদের ধর্ষণ করেছে শেখ শাহজাহানের দল। কিন্তু এখন ওই স্টিং অপারেশনের ভিডিও বের হয়ে যাবার ফলে সেটা অন্য চেহারা নিচ্ছে। সন্দেশখালী বুমেরাং না হয়ে দাঁড়ায়। তারপর এই ছেলেটি নির্বাচনের শেষে কি করবে? সব মিলিয়ে নতুন সমস্যা তৈরি হয়েছে। তার উপরে এই রাজ্যপালের কেস এসে হাজির। এতদিন রাজ্যপালকে মোটামুটি দলের প্রতিনিধি বানানো হয়েছে, এবার তার খেসারত দিতেই হবে। ওই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো উনি একটি মেয়েকে ডাকছেন, মেয়েটি তার সুপারভাইজারকে নিয়ে যাচ্ছেন এবং রাজ্যপাল তার সুপারভাইজারকে ঘর থেকে বেরিয়ে যেতে বলছেন। এটার যদি ব্যাখ্যা না পাওয়া যায় তাহলে রাজ্যপালের কপালে দুঃখ আছে। নির্বাচন বলে তাই, তা না হলে বিজেপি প্রজ্জ্বল রেভান্নার মতোই তাদেরকে ঝেড়ে ফেলতে পারত।
এবং নতুন খবর হলো রাজ্যপাল রাজভবনের কর্মচারীদের এই তদন্তে সহযোগিতা না করার জন্য নির্দেশ দিয়েছেন। আমরা আমাদের দর্শকদের একটা সোজা প্রশ্ন করেছিলাম, একজন রাজ্যপাল যার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, তিনি রাজভবনের কর্মচারীদের সহযোগিতা না করার নির্দেশ দিতে পারেন? তিনি কি আইনের ঊর্ধ্বে? শুনুন কি বলেছেন মানুষজন। না, রাজ্যপাল তো আইনের ঊর্ধ্বে তো নয়, ভারতীয় সংবিধানটাই আইনের। তিনি এটাও বলেছেন যে রাজভবনে যেসব কর্মীরা কাজ করে তারা রাজ্য সরকার সহযোগিতা করার জন্য বলেছে, এটাও তার বলা উচিত হয়নি। এটা সম্পূর্ণ এর বিরোধিতায় আচরণ আমি বলে মনে করি। না, এটা আইনের ঊর্ধ্বে নয়। হ্যাঁ, আইনের তো ঊর্ধ্বে নয়, কিন্তু রাজ্যপাল আমাদের সংবিধানে এখন যদি ইলেকশনে এসে গেছে বলে কবচ পেয়ে গেছেন, এখন সেই কবচ অনুসারে ওনাকে এখন কিছু করা যাবে না। এটা তো সবার কাছেই সমান আইন হওয়া উচিত। সেক্ষেত্রে তো ওনাকে ওনার ঊর্ধ্বে পাওয়ার আছে, কিন্তু সেটাকে অপব্যবহার করছে উনি। না, রাজ্যপালকে সহযোগিতা করা উচিত। আর তো এর উপরে তার কিছু বলা, যখন এত বড় ঘটনা একটা ঘটেছে, তো ঘটনার মধ্যে রাজ্যপালকে সহযোগিতা করাটা উচিত। উনি তো সাংবিধানিক প্রধান, তো ওনার উপরে এখন তো কোনো বিচার তো আসতে পারে না। তো অতএব সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে সরে যাওয়াটাই ভালো। এবং সার্বিকভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে উনি সাংবিধানিক প্রধান, তার উপরে যদি একটা কালিমা লিপ্ত হয়ে যায় তাহলে দেশের এবং দোষের একটা খুব খারাপ বার্তা যায়। আদেশ বা নির্দেশ উনি দিতে পারেন না ওনার এখতিয়ারের বাইরে, কারণ অভিযোগটা যখন ওনার নিজস্ব বিরুদ্ধে এসেছে সঙ্গে সঙ্গে ওনার প্রথমেই পদত্যাগ করা উচিত ছিল। नहीं, ये तो गलत है, बहुत ही गलत है। ऐसा बोलना उनको उचित नहीं हुआ। এটা তো হওয়া উচিত না। সংবিধান সবার জন্যই সমান। তো উনি রাজ্যপাল হন আর যেই হন, সংবিধান তো তার ঊর্ধ্বে হয় না। সবার জন্য যেরকম সমান ওনার জন্য সেরকমই। তো রাজ্য পুলিশ যখন তদন্ত করতে চাইছে, ওনারা সিসিটিভি ফুটেজ বা যাবতীয় তথ্য ওনার সামনে আনা দরকার। ওনাকে একটা ফ্রি ট্রায়ালে বসানো উচিত, যাতে তিনি তার যদি তিনি নির্দোষ হন সেটাকে প্রমাণ করার একটা সুযোগ পাওয়া উচিত। তো উনি যদি কলকাতা ছেড়ে চলে গিয়ে থাকেন, ট্রায়ালে না বসতে চান, সে দায়টা ওনারই। ঠিক বলতে পারবো না আইনের ঊর্ধ্বে কি না, তবে আইনের ঊর্ধ্বে হওয়া উচিত নয়। সকলেই ভারতবর্ষের নাগরিক মানেই তিনি আমাদের আইনের মধ্যেই থাকবেন। ফেয়ারলি ইনভেস্টিগেশন করা উচিত, তারপর যেটা বোঝা যাবে সেই অনুযায়ী ডিসিশনগুলো করা উচিত, সবাইকে কোঅপারেট করা উচিত। এইটা হচ্ছে ভারতবর্ষের সংবিধানে 361 ধারায় লেখা আছে। সেই কারণে রাজ্যপাল, পশ্চিমবঙ্গের রাজ্যপাল যে বিবৃতি হচ্ছে দিয়েছেন, সেটা সেই ধারার সঙ্গে সঙ্গতি রেখেই হচ্ছে উনি দিয়েছেন। একটা নিয়মের মধ্যে চলা উচিত। এখন উনি বাইরে চলে গিয়েছেন, এখন কিভাবে ওনার নামে যেটা উঠেছে সেটা আমি সত্যি মিথ্যা কোনো কিছু জানি না ব্যাপারটা। তবে উনি কীভাবে ম্যানেজ করছেন বা কী হয়েছে তো অতটা আমি বলতে পারি না। তবে আমার মনে হয় ব্যাপারটা একটু ক্লারিফাই হওয়া দরকার। আইনের ঊর্ধ্বে তো কেউই হওয়া উচিত না, সাধারণ মানুষ থেকে রাজ্যপাল হোক আর যেই হোক রাষ্ট্রপতি, এটাই মনে করি। একজন রাজ্যপাল হয়ে রাজ্য সরকারকে, একটা নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে না, সে তার আধিকারিকদের, স্টাফেদের, তার দপ্তরের রাজভবনের আধিকারিক স্টাফেদেরকে বলার, যদি বলে থাকেন সেটা না, তার কারণ তিনি তো আর আইনের ঊর্ধ্বে না। ওনাকে যখনই দেখা গেছে যে সন্দেশখালী বলুন অথবা ওয়েস্ট বেঙ্গলে অন্য অন্য জায়গায় যেখানে যেখানে প্রবলেম হয়েছে, উনি ফিজিক্যালি নিজেকে প্রেজেন্ট হয়ে হেল্প করেছেন লোকেদেরকে, অথবা কমিটমেন্ট দিয়েছেন যে ওখানে গিয়ে প্রবলেম সলভ করবেন। সেখানে ওনার নামে এই ধরনের অ্যালিগেশন এসেছে, সেটা ফেস দ্য এজেন্সিজ, পুলিশকে অথবা আদার এজেন্সিজকে টু কোঅপারেট ইন সলভিং দ্য কেস। আর যে জিনিসটা সত্যটা বাইরে বার করা। একধারে সন্দেশখালীর হিন্দু মুসলমান ন্যারেটিভ কাজে লাগলো না, অন্যদিকে দেশ জুড়ে নারী নির্যাতনের ঘটনাগুলোর সঙ্গে বিজেপির জড়িত থাকার খবর কিভাবে মহিলা ভোটারদের ওপর প্রভাব ফেলবে তাই নিয়ে চিন্তিত বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক। বিজেপির দিকে মহিলা ভোটারদের এক বিরাট সমর্থন 2014-তে ছিল, 2019-এ তা বেড়েও ছিল। এবার সেই ভোট ব্যাংক কতটা ক্ষতিগ্রস্ত হবে তা নিয়ে হিসেব নিকেশে বসেছেন বিজেপি নেতারা। দলের কিছু নেতা এই রাজ্যপালের দায় কাঁধ থেকে নামিয়ে তাকে পদত্যাগ করতে বলারও কথা বলছেন। আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।